আমি গুপ্তচর না, ইয়ংচিন প্রাসাদের দাসী। কি হচ্ছে এখানে? মহারাজ কোথায়? মহারাজ নিরাপদে আছেন, কিন্তু মেয়েটা দাবি করছে সেই ইয়াংচিনের শিক্ষানবিশ দাসী। দয়া করে বিষয়টা দেখুন। দাসী? আবার সেই তুমি? তোমার এত বড় সাহস মহারাজকে বিরক্ত করেছো? তোমাকে জীবিত রাখাই ভুল হয়েছে। ওকে নিয়ে যাও, বেত্রাঘাত করতে করতে হত্যা করো। না, আমি নির্দোষ। আমাকে এত বড় শাস্তি দেবেন না। সম্রাট আসছে। স্বাগত মহারাজ। উঠে দাঁড়াও। ধন্যবাদ মহারাজ। ওয়াংশাংই, বলো কি হয়েছে? মহারাজ, এই মেয়েটা আপনাকে বিরক্ত করেছে। আমি ওকে বেত্রাঘাত করে হত্যা করার আদেশ দিয়েছি। থামো, সামনেই মায়ের জন্মদিন, এখন এসব করতে চাই না। ঠিক আছে মহারাজ, কিন্তু ওকে সতর্ক করেও কাজ হচ্ছে না। ক্ষমা করবেন, বিরক্ত করার উদ্দেশ্য ছিল না। রানীমার জন্মদিনের উপহার তৈরির তাড়াহুড়ো ছিল, তাই এসেছিলাম। ও, তাহলে তুমি জন্মদিনের উপহার বানাতে যাচ্ছিলে? হ্যাঁ, দীর্ঘায়ু শব্দটা ব্যবহার করে একটা জরির পর্দা বানাতে চাইছিলাম। হুয়ানিং, তুমি কি দক্ষিণ লিয়াংয়ের? না, উত্তর চীর হান বংশের। কি আশ্চর্য ব্যাপার। উঠে দাঁড়াও। জি। আমার সাথে ঝাওইয়াং প্রাসাদে চলো, পুরো ঘটনাটা আমি শুনতে চাই। নিশ্চয়ই। তারপর এভাবেই আমাকে অপরাধী হিসেবে বন্দী করা হয়েছিল। বেশ মজার তো, সত্যি। মহারাজ, ওষুধ খেতে হবে। এখন না, পরে। বয়সে তুমি ছোট হলেও দেখতে অনেকটাই রাজপত্নীর মতো। আর শুধু দেখতেই না, কথা আর আচরণ ওর মতো। তোমার ভাগ্য ভালো যে আজ আমার সাথে দেখা হয়েছে। আচ্ছা, যেহেতু মায়ের উপহার প্রস্তুত করতে নিয়ম লঙ্ঘন করেছো, তাই তোমাকে ক্ষমা করছি। ইয়ানফু, জি, কাগজ কলম আনো। আনছি। উঠে দাঁড়াও। জি। এটা দেখো তো, এই দীর্ঘায়ু শব্দটা কেমন? এখন জলদি ইয়ংচিনে ফিরে যাও। তবে হ্যাঁ, এটা আবার হারিয়ে ফেলো না যেন। ইয়ানফু, ওকে পথ দেখিয়ে দাও। জি। ধন্যবাদ মহারাজ। মিস লু, আশা করি এখন যেতে পারবেন। সামনেই ইয়ংচিন। ধন্যবাদ। আমি তাহলে আসি। হুম। ঝাং সাহেব, এখানে একটু দাঁড়ান, আমি ওর সাথে একটু কথা বলে আসছি। তোমরা সামনে এগো। জি। আরে, তুমি এখানে? যখন প্রিন্সেসের প্রাসাদের একজন ওই জেড লকেটটা দিল, আমি তখনই বুঝে গেছি তুমি রাজপ্রাসাদে প্রবেশ করেছো। কিন্তু তুমি হঠাৎ এত রাতে এখানে কেন এসেছো? আর বলো না, জানো কত বড় বিপদে পড়েছিলাম। আচ্ছা, তুমি কিভাবে পালিয়েছিলে? এই প্রাসাদেই বা কিভাবে এলে? তুমি যে বলেছিলে লকেটটা তোমার পরিবারের, তবে প্রিন্সেসের কিভাবে হলো? তুমি সত্যি একদিন নারী প্রধানমন্ত্রী হবে। মনে হচ্ছে অপরাধীকে জেরা করছো। তোমার জন্য খুব চিন্তা হচ্ছিল।
তোমার হাতের কি অবস্থা? দেখো, আমার হাত একদম ঠিক। আর জানো চিকিৎসক কি বলেছেন? যদি তোমার মতো লোক দেশে আরো থাকতো, উনি তাহলে দ্রুত অবসরে যেতেন। তুমি মুখে যা আসে তাই বলো। তুমি যে পোশাকটা পরেছো এটা তো এই প্রাসাদের প্রহরীদের। হ্যাঁ, তোমার পরামর্শ কাজে দিয়েছে। ওখান থেকে ফিরে আসার পর আমি আমার সৎমার বিরোধিতা করতে শুরু করি। উনি ভয় পেয়ে আমাকে প্রাসাদে পাঠিয়ে দেন, আর আমিও একা থাকতে চেয়েছিলাম। ও, আজ একটা কাজে বাইরে গিয়েছিলাম, তাই এই পোশাকটা পরেছি। ও, জেড লকেটের কথা বলছিলেন না? আমার পরিবারের সাথে বড় প্রিন্সেসের খুব ভালো সম্পর্ক, তাই আমাদের মধ্যে অনেক কিছু আদান প্রদান হয়। ও, তাই তো ভাবছি প্রিন্সেস আমার মিথ্যে কেন ঢাকবেন? ওনার সাথে তোমার ভালো সম্পর্ক। ঘন্টা, প্রহর শেষ। আমাকে ইয়ংচিন যেতে হবে। ইয়ং ম্যাডাম জানতে পারলে খুব খারাপ হবে। এই দাঁড়াও, আমি বলি কি, দাসী হওয়ার দরকার নেই। রাজসভায় আমার পরিচিত লোক আছে যাদের বললে তোমার সমস্যার ব্যাপারে সাহায্য করতে পারবেন, আর তখন তুমি চাইলেই সগৌরবে বাড়িতে ফিরে যেতে পারবে। তোমার সৎমাও তখন তোমাকে কিছু বলতে পারবে না। দরকার নেই, আমি ঠিক আছি। তোমাকে আগেও বলেছি আমাকে নিয়ে ভেবো না। যত যাই হোক প্রাসাদ ছেড়ে যাব না। তোমাকে আমার দাসী হওয়া নিয়ে চিন্তা করতে হবে না। আমি যা খাচ্ছি যা পড়ছি তা আগের চেয়ে অনেক ভালো। যদি রানীমাকে ভালো উপহার দিতে পারি তবে হয়তো তৃতীয় শ্রেণীর দাসী হব। যা ভালো মনে করো। যদি প্রাসাদে থাকতে চাও তাহলে তাই থাকো, আমি সুযোগ পেলে এসে দেখা করব। হুম, শোনো, তুমিও সাবধানে থেকো, যেন কেউ জানতে না পারে। মাত্র এখানে কাজ শুরু করেছো, কোনো ঝামেলা হলে আর তোমার সৎমা যদি জানতে পারে তাহলে তোমাকে আবারও কষ্ট দেবে। আমাকে এখন যেতে হবে। আরে দাঁড়াও, এই যে এটা নাও, সাথে রাখো। কিন্তু এটা তো তোমার। এই, ভুলে গেছো নাকি? তোমাকে বলেছিলাম যা কিছু তোমার তা তোমারই থাকবে। হুম। আমি এখন আসি। আচ্ছা, মাই লর্ড, উনি কি মিস লু? হুম। বুঝেছি কেন ওনার কথা বলতেন। ওনার মধ্যে রাজকীয় উপপত্নী হওয়ার গুণ রয়েছে। সত্যি বলতে উনিও আপনার প্রতি খুব আন্তরিক। মেয়েটা স্বাধীন চেতার বুদ্ধিমতী। রাজপরিবারের মেয়েরাও ওনার মতো না। তাই সাধারণ মেয়ের সাথে ওর তুলনা হয় না। আরে দেখতে দাও না, আমার নামটা কোথায়? দেখো তো আমার নাম কোথায়? আরে আমার নাম কোথায়? আপু, তোমাকে কোন প্রাসাদে দেওয়া হবে সেটা কি তোমার দেখতে ইচ্ছে করছে না? দেখে আর কি হবে, তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হয়নি। একজন এখানে সম্রাটের লেখা দীর্ঘায়ু শব্দ দিয়ে প্রথম স্থান অর্জন করে নিয়েছে। কেউ এত চালাক হয় কিভাবে? দেখি। এখানে আমার নাম নেই কেন? কি হলো, কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম, আপনি এসেছেন। ওই তালিকায় আমার নাম নেই কেন? কারণ এখানে তোমার প্রয়োজন নেই। জলদি তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, তোমাকে প্রাসাদ ছাড়তে হবে। কিন্তু কেন ম্যাডাম? আমি তো প্রতিযোগিতায় প্রথম হয়েছি, তাই না? তুমি রেনশো প্রাসাদে ঢুকে সম্রাটকে বিরক্ত করেছো, যা একটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। এত অল্প সময় ভুলে গেছো সেই ঘটনা? যদিও সম্রাট তোমার জীবন বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু আমি প্রাসাদের নিয়ম উপেক্ষা করতে পারি না। তোমাকে এই প্রাসাদ ছাড়ার আদেশ দিচ্ছি, যা তোমার জন্য অনেক বড় অনুগ্রহ। সঙ্গে ম্যাডাম, এমন করতে পারেন না, এটা তো অন্যায়। অন্যায়? তোমার শিক্ষানবিশকালীন সময়ে বারবার প্রাসাদের নিয়ম ভেঙেছো। কে বলবে আমি যা করছি এটা অন্যায়? আমি মিষ্টি মেয়ে, তুমি ভয় পেও না, তোমাকে আমি সাহায্য করব। ওয়াংশাংই প্রাসাদে এর আগে যা ঘটেছে আমি সব শুনেছি। সম্রাট বলেছেন উনি ওকে ক্ষমা করে দিয়েছেন। তাহলে তুমি এখনো কেন সেই ছোট্ট ভুলটা ধরে বসে আছো শুনি? লৌসাংশী, শিক্ষানবিশ দাসীদের দায়িত্ব সবসময় আমিই সামলাচ্ছি, কেন নাক গলাচ্ছ? তাছাড়া হেরেমের বিষয়গুলো সবসময় রাজপত্নী পরিচালনা করেন। এমনকি সম্রাট নিজেও প্রাসাদের নিয়ম উপেক্ষা করতে পারেন না। আহ
মানে রাজপত্নীর কথা তাহলে রানীমার কথার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ? কয়েকদিন আগে রানীমা আমাকে বলেছিলেন এই মেয়েটা যখন শিষ্টাচার ভালোভাবে শিখবে তখন ওকে যেন ওনার সাথে দেখা করতে বলি। আচ্ছা, এমনটা কি সম্ভব যে তুমি রানীমার কথাও গুরুত্ব সহকারে শুনছো না? লৌসাংশী, আমার মনে হয় তোমার সব কথায় রানীমাকে টানার দরকার নেই। শুধু জানি এই হেরেমে ফিনিক্স সিলটি যিনি ধারণ করেন তিনিই হলেন একমাত্র রাজপত্নী। রাজপত্নী কি কখনো কোনো আদেশ জারি করেছিলেন বা ফিনিক্স সিল ব্যবহার করে নির্দেশ দিয়েছিলেন যে লুজেনকে বিতাড়িত করা উচিত? এমন একটা তুচ্ছ বিষয়ে রাজপত্নীর ব্যক্তিগতভাবে আদেশের কোনো প্রয়োজন আছে? আদেশ ছাড়া কিভাবে জানবো তুমি অযথা ক্ষমতা দেখাচ্ছ না? এই হলের সবাই জানে এই মেয়েটিকে আমি খুব পছন্দ করি, কিন্তু তুমি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছো। যদি ওদেরকে এর কারণটা বলো তাহলে ওরা প্রাসাদের নিয়ম কঠোরভাবে মেনে চলার জন্য তোমার প্রশংসাই করবে। তা না হলে ওরা ভাববে তুমি ইচ্ছে করে বিরোধিতা করছো। আচ্ছা, আমি আর তোমাকে কিছু বলবো না। আমি এখনই রাজপত্নীর আদেশ চেয়ে কাউকে পাঠাচ্ছি। এই মেয়েটাকে আমি যে করেই হোক প্রাসাদ থেকে তাড়াবো। রুয়ানিয়াং। জি। লামেই, জি, তোমাকেও প্রাসাদে গিয়ে রাজমাতার আদেশ চাইতে হবে। দেখি কার প্রতি আদেশ কার্যকর হয়। জি। গিয়েছিলাম ম্যাডাম। রাজপত্নী রেইনশো প্রাসাদে রাজমাতাকে সম্মান জানাতে এসেছেন। বিষয়টা জানার পর ওনারা একটা সিদ্ধান্ত নিয়েছেন। আগামীকাল সকাল 9টায় লুজেনকে প্রাসাদে ডেকে পাঠিয়েছেন এবং সিদ্ধান্ত পরে জানাবেন। দুজন সম্ভ্রান্ত মানুষ সিদ্ধান্ত নিয়েছেন। লৌসাংশী, তাহলে কাল রেনশো প্রাসাদে গিয়েই দেখা যাক কি হয়। ঠিক আছে, তাহলে তাই হবে। আমি ঠিক সময়ে সেখানে গিয়ে তোমার জন্য অপেক্ষা করব। আসি তাহলে। আগামীকাল তুমি সুন্দর পোশাক পরবে। আমার মাথাটা যেন উঁচু থাকে, বুঝেছো? আর যেন ওই অকৃতজ্ঞদের ভুলের জন্য আজীবন পস্তাতে হয়। জি। লুজেন, তোমাকে অনেক সুন্দর লাগছে। সত্যিই তুমি অনেক ভাগ্যবতী। আমরা তো কেবল তৃতীয় শ্রেণীর দাসী হতে পারি। রাজমাতার রাজপত্নীকে দেখা তো স্বর্গে যাওয়ার চেয়েও কঠিন ব্যাপার। তুমি ভাগ্যবতী, কাল তোমার ভাগ্য খুলে যাবে। আমি আগেই বলেছিলাম লুজেন কোনো সাধারণ মেয়ে না। ম্যাডাম এসেছেন। ম্যাডাম, কাল তোমাকে রাজপ্রাসাদে যেতে হবে। এখনো তো কোনো প্রস্তুতিই নাওনি। সবাই যে যার কাজে যাও, শুধু লুজেন এখানে থাকবে। নিশ্চয়ই। ম্যাডাম, তুমি কি ভাবছো লুজেন? আগামীকাল রাজমাতা আর রাজপত্নীকে কিভাবে খুশি করা যায়? ম্যাডাম, এছাড়া আমি আর ভাবিনি তুমি এতটা বোকা। আগামীকাল কিভাবে মারা যাবে সেটা বুঝতেও পারবে না। একজন সামান্য শিক্ষানবিশ দাসী হয়ে কিভাবে ভাবলে রানীমা আর রাজপত্নী তোমার ভাগ্য নির্ধারণ করবেন? লৌসাংশীর ভালো ব্যবহার শুধু রাজপ্রতীকের কারণে না, তুমি দেখতে অনেকটা রাজপত্নী শাওহুয়ানের মতো বলেই। ওয়াং সাংই তোমাকে এখান থেকে বের করে দিত, কারণ তোমাকে সেদিন সম্রাট ঝাওয়াং প্রাসাদে নিয়ে গিয়েছিলেন। তারা ভেবেছিল সম্রাটের তোমাকে মনে ধরেছে আর তোমাকে উনি রাজপত্নী বানাবেন। ম্যাডাম, কিন্তু আমি তো তা চাই না। শুনে রাখো, রেনশো প্রাসাদে পৌঁছানোর পর যদি রাজপত্নী শাওহান তোমাকে দেখেন তাহলে তুমি মারা যাবে। উনি সেই মেয়েদের ঘৃণা করেন যারা সম্রাটকে প্রলুব্ধ করে। উপপত্নী লিকেও হত্যা করতে পারেন। তাহলে তোমার মতো সামান্য দাসীকে কি করবেন ভাবো? ম্যাডাম, সাংশি আর রানীমা তো ওখানেই থাকবেন। ওনারা তোমাকে বাঁচাতে পারলেও তুমি শুধু সম্রাটের বিছানায় উষ্ণতাই দেবে। রাজবংশের উপপত্নীরা কখনো চতুর্থ পদের নিচের পরিবার থেকে আসেনি। তোমাকে অনুগ্রহ করা হলেও তোমার কোনো মর্যাদা থাকবে না। প্রাসাদে বৃদ্ধ হয়েই মরতে হবে। অসম্ভব, আমি এটা করব না। যেভাবেই হোক আমাকে কর্মকর্তা হতেই হবে। ম্যাডাম ইয়াং, অনুরোধ করছি, বলুন এখন আমার কি করা উচিত? এখন আর উপায় খোঁজার সময় নেই।
যদি অসুস্থ হও? অসুস্থ? কাজ হবে না, আপনার উপর চাপ সৃষ্টি হবে। তোমাকে রাজপত্নীর মতো সুন্দরী হতে কে বলেছে? আচ্ছা, যদি আমাকে ওনার মতো দেখতে না লাগে তাহলে তো ভয় থাকবে না। গত দুদিন রানীমার আচরণ কেমন ছিল? আমার ধারণা উনি বিশ্বাস করেছেন। গতকাল আমাকে উনি ডেকে বলেছিলেন আপনি যেন কোনোভাবে ওষুধে কোনো ত্রুটি খুঁজে না পান। ইউচিয়াও, তোমাকে অনেক ধন্যবাদ। আপনার জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। হুম। মাই লর্ড, এটা আপনার জন্য বানিয়েছি, দয়া করে গ্রহণ করুন। এটা আমি আপনার জন্য আগর কাঠ দিয়ে বানিয়েছি। তোমাকে ধন্যবাদ। আচ্ছা শোনো, আগামী দুদিন লুজেনের ওপর তোমাকে নজর রাখতে হবে। যেহেতু হেরেমে আমার পক্ষে যাওয়া সম্ভব না, তাই খুঁজে বের করবে ওকে কোন প্রাসাদে রাখা হয়েছে। জি। এখন যাও। তুমি তাহলে সেই দাসী? আমি দেখতে চাই কে সে, যাকে নিয়ে এত বিতর্ক, যার জন্য অভ্যন্তরীণ বিভাগের দুজন কর্মকর্তার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। মাথা উঁচু করো। কি তোমার এমন অবস্থা হলো কি করে? আজ রানীমা ও রাজপত্নীর সাথে দেখা হবে, তাই অন্য একজনের সুগন্ধি পাউডার লাগিয়েছিলাম। আমার মুখের অবস্থা দেখুন। চিংচিয়াং, তুমি এমন একটা মেয়ে খুঁজে পেয়েছো? না, আসলে দেখছি আমি। রানীমা, রাজপত্নী প্রাসাদের নিয়ম লঙ্ঘন করতে চাইনি। মুখ দেখে অভিজ্ঞ মহিলারা বলেছেন এটা 1-2 বছরের মধ্যে ঠিক হবে না। আমাকে তাড়িয়ে দিলে আমার কখনো বিয়েও হবে না। একটু দয়া করুন, আমাকে আরেকটা সুযোগ দিন। যাই হোক, আমি আজ ভালো মেজাজে আছি, তাই তোমাকে হেরেমে থাকার অনুমতি দিচ্ছি। সোয়ান, চিংজিং প্রাসাদে কি লোকের দরকার নেই? ওকে ওখানেই থাকার ব্যবস্থা করে দাও। রাজপত্নী দীর্ঘজীবী হন, দীর্ঘজীবী হন। ম্যাডাম, ম্যাডাম, কি খবর? রাজপত্নী চিংজিং প্রাসাদে থাকার অনুমতি দিয়েছেন। চিংজিং প্রাসাদে? ওই প্রাসাদে অনেক ঠান্ডা, ওখানে রাজমাতা ঝৌ থাকেন। ঠান্ডা প্রাসাদ হোক বা গরম, যতক্ষণ প্রাসাদে থাকবো সব আশারাও বেঁচে থাকবে। এই বুদ্ধি তোমাকে কে দিয়েছে? সেলেরি লাগিয়ে চেহারার কি করেছো? ইস, ভয় করেনি? আমি ভয় পাই না। ছোটবেলায় পড়তে না চাইলে অসুস্থতার ভান করতাম, তখন এটা লাগাতাম, জানি 2 দিনেই ঠিক হয়ে যাবে। চলে এসেছি, এটাই চিংজিং প্রাসাদ। ভেতরে যাও। আপনার দাসী লুজেন আপনার প্রতি শ্রদ্ধা নিবেদন করছে। রাজমাতা ঝৌ দীর্ঘজীবী হন। উঠে দাঁড়াও। ধন্যবাদ। কাছে এসো, তোমাকে একটু দেখি। জি। তুমি দেখতে অনেক সুন্দরী। বয়স কত? আমার বয়স 17। 17? যখন আমি এসেছিলাম তখন আমার বয়সও 17 ছিল। চোখের পলকে কয়েক দশক কেটে গেছে।
লিউসু, চিনজিং প্রাসাদে অনেক বছর পর নতুন কেউ এলো। এবার এমন ঘটনা কিভাবে ঘটল? রাজমাতা, এই চিংজিং প্রাসাদে কে আসতে রাজি হবে? বোঝাই যাচ্ছে ওকে নিশ্চয়ই প্রাসাদের কোনো নিয়ম ভাঙার জন্য শাস্তি দেওয়া হয়েছে। আমাকে সাঙ্গি ম্যাডাম তাড়িয়ে দিয়েছেন। তোমাকে তো অনেক বুদ্ধিমতী মনে হচ্ছে। তুমি কিভাবে ওই বদমেজাজি মহিলার সাথে জড়ালে? রাজমাতা, দেখি শরত, চলুন, আপনার সকালের খাবারের সময় হয়ে গেছে। ওকে নিয়ে ভাবতে হবে না, ওর খেয়াল রাখার জন্য আমি তো এখানে আছি। এখন আমি কোনো কিছু খাবো না, খিদে নেই। আমাকে ধর্মগ্রন্থ পড়ে শোনাও। কি বলছেন রাজমাতা? আপনি এখন খাবার না খেলে পরে খাবার গরম করতে ঝামেলা হবে। আর চিনজিং প্রাসাদের একমাত্র শিক্ষিত দাসী হেরুইও অভ্যন্তরীণ বিভাগে আছে, তাই ধর্মগ্রন্থ পড়ার কেউ নেই। রাজমাতা, আমি পড়তে পারি, পড়ে শোনাবো? আচ্ছা শোনাও তাহলে। লিউসু, ধর্মগ্রন্থ আনো। জি। আমার ধারণা দেখছি ভুল। চিন্তাও করিনি এই নতুন মেয়েটা নিজেকে জাহির করতে এতটা দক্ষ হবে। সামনে দেখো তোমার কি অবস্থা করি। এই, এদিকে এসো। আসছি। লিউসু আপু, চিনজিং প্রাসাদে আসামাত্র তুমি রাজমাতা ঝোয়ের ব্যক্তিগত দাসী হয়েছো। এই পদোন্নতির গতি পণ্ডিতের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেয়ে দ্রুত হচ্ছে। এটা তোমার কারণেই সম্ভব হয়েছে। এখন থেকে তুমি যা বলবে তাই করব। বাহ, তুমি দেখছি বেশ গুছিয়ে কথা বলো। এটা হলো মিষ্টি সুগন্ধযুক্ত বিখ্যাত ওসমান্থাস তেল, ইয়াং ম্যাডাম পাঠিয়েছেন। আচ্ছা, তার মানে তুমি ইয়াং ম্যাডামের খুব ঘনিষ্ঠ লোক। দেখো, আমরা সবাই একই প্রাসাদে কাজ করি, এভাবে হাঁটু গেড়ে বসতে হবে না। ওঠো, উঠে দাঁড়াও। ধন্যবাদ আপু। এখন থেকে তুমি পূর্ব দিকের ঘরে থাকবে, রাজমাতার সাথে ওনার সেবা করবে, কিন্তু তুমি সবসময় নিজের মতো করে কাজ করো। মনে রেখো, চিনজিং প্রাসাদে ইতিমধ্যে অনেক বুদ্ধিমান লোক আছে। আচ্ছা, চলো। থামো, আমি লুজেন। তুমি আমার বই পড়ার কাজটা ছিনিয়ে নিয়েছো। তুমি কি হেরুই আপু? দুঃখিত, আমি এমনটা করতে চাইনি। আসলে রাজমাতা ধর্মগ্রন্থ পাঠ শুনতে চেয়েছিলেন, তাই। দরজা খোলো আপু, দরজা খোলো, খোলো না। এই নাও। অনেকদিন হয়ে গেছে আমি বিছানা থেকে উঠে দাঁড়াই না। চমৎকার রোদ উঠেছে, চলুন আপনাকে বাইরে নিয়ে যাই। তাহলে তো ভালো হয়। কি করছো মাই লেডি? আপনি বিছানা ছেড়ে কেন উঠেছেন? আসুন, এদিকে বসুন। যাও তো, গিয়ে জলদি রাজমাতার জন্য এক কাপ চা নিয়ে এসো। জি। গতকাল আমি ভেবেছিলাম তুমি অনেক বুদ্ধিমতী, আর আজই তুমি মূর্খের মতো কাজ করছো।
রাজমাতার এখন বয়স হয়ে গেছে। বাইরে ঠান্ডা বাতাসে বের হলে ওনার কি হবে তুমি জানো না? দুঃখিত, আমি নতুন, তাই নিয়ম জানি না। দেখো মেয়ে, যদি ইয়াং ম্যাডামের পরিচিত না হতে তাহলে এখন যাও ড্যানিয়াংকে উঠান ঝাড়ু দিতে সাহায্য করো। জলদি যাও। জি জি। মাই লেডি, আপনি চা খেয়ে নিন। ড্যানিয়াল, রাতের জন্য ধন্যবাদ। ধন্যবাদ তো তোমাকে দেব। গতকাল আমি তোমার আনা একুসু পেয়েছি। ওই একুসুটা যে কি সুস্বাদু ছিল। আমি যখন বাড়িতে ছিলাম ওটা আমার খুব পছন্দের খাবার ছিল, কিন্তু প্রাসাদে আসার পর এক টুকরো খেতে পারিনি। আমাদের চিংজিং প্রাসাদে কিছুই নেই। রাজমাতা ঝৌ অন্যান্যদের মতো সুস্থ না। আমরা একটা রান্নাঘর খুলতে পারি। জানো, একবার অভ্যন্তরীণ বিভাগে গিয়েছিলাম, একজন ম্যাডাম আমাকে কিছু ফল খেতে দিয়েছিলেন। ফলগুলো সুগন্ধযুক্ত আর অনেক বেশি মিষ্টি ছিল। আচ্ছা, তুমি খাবারের কথা এভাবে বলছো কেন? কারণ আমি খেতে অনেক বেশি পছন্দ করি, তাই। আচ্ছা ড্যানিয়াল, আমি এখানে নতুন, আমাকে চিংজিং প্রাসাদের নিয়ম শেখাবে? শোনো তাহলে, একটা কথা মনে রাখবে, লিউশু আপু আর হেরুই আপু ওদের দুজনের সাথে কখনো ঝামেলা করবে না। ওরা প্রথম শ্রেণীর দাসী, রেগে গেলে কিন্তু বিপদে পড়ে যাবে। আচ্ছা, বুঝতে পেরেছি। লুয়াপু, তোমার তো ঠান্ডা লেগে গেছে। একটু, তেমন কিছু না। তোমাকে সাবধানে থাকতে হবে। এই জায়গাটা অন্য জায়গার মতো না। অসুস্থ হলে জলদি ওষুধ খেয়ে নাও, না হলে সাজাপ্রাপ্তদের মতো জেনশন হলে মৃত্যুর অপেক্ষা করতে হবে। চিন্তা করো না, একদম ঠিক আছি। ড্যানিয়াল, একটা কথা জিজ্ঞেস করে, চিংজিং প্রাসাদে যারা কাজ করে তারা সামনাসামনি রাজমাতাকে সম্মান করে, কিন্তু ওনার আড়ালে সবাই ওনাকে তুমি সব বুঝতে পেরেছো? লিশু আপু আর বাকিরা এমনই, সামনে একরকম আর আড়ালে সবার অন্য চেহারা। রাজমাতা অভিজাত মানুষ, ওনার সাথে ওরা এসব করার সাহস পায় কিভাবে? এসব হচ্ছে রানীমার কারণে। দেখো, আমরা সবাই কিন্তু ওনাকে রাজমাতা বলে জানি, কিন্তু উনি হচ্ছেন আসলে মহান রাজমাতা। উনি ছিলেন চিহু রাজ্যের প্রিন্সেস আর রাজপ্রাসাদের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব। কিন্তু কিছু মানুষ বলেছিল উনি রাজকীয় বংশোদ্ভূত না, আর তাই ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাই সেজন্যই তো রানীমা সম্রাজ্ঞী হওয়ার পর থেকে রাজমাতাকে অনেক কষ্ট পেতে হয়। 10 বছরেরও বেশি সময় ওনাকে এখানে রাখা হয়েছে। যদিও আগে ওনার সাথে ভালো আচরণ করা হতো, এখন উনি বৃদ্ধ হয়ে গেছেন আর ওনার কোনো ক্ষমতাও নেই। তাই এই প্রাসাদের বেশিরভাগ লোকই ওনার সাথে এখন খারাপ আচরণ করে। লুয়াপু, রাজমাতা, খেয়ে নিন, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ুন। হেরুই আপু, সুপ চলে এসেছে, সুপ চলে এসেছে। তোমার সমস্যা কি? এই ছোট্ট কাজটাও করতে পারো না? সারাদিন শুধু খেতেই জানো, তৃতীয় শ্রেণীর দাসী হওয়ার যোগ্যতাও নেই। আজ এই নতুন জামাটা পরেছে আর নষ্ট করে দিলে। আমার ভুল হয়ে গেছে। আপু, তুমি জামাটা বদলে নাও, রাজমাতাকে আমরা দেখছি। লুজেন ঠিক বলেছে। হেরোই, জামা বদলে নাও। জি। ঠিক আছো? এগুলো নিয়ে যাও। রাজমাতা, আমি শুনলাম যে আপনার রাতে অনেক পিপাসা পায়। মধু মেশানো পানি আছে, কয়েক চুমুক খেয়ে নিন। না খেলে সমস্যা নেই, আমি রেখে দিচ্ছি। লুজেন, তুমি খুব ভালো একটা মেয়ে। লিউশু আর বাকিরা ভয় পায় যে আমি খুব বেশি খেলে আমাকে রাতে বারবার উঠতে হবে, তাই আমি কখনোই রাতে খুব বেশি খাবার খাই না। তেমন কিছু না, লিশু আপু আর সবাই আপনার ভালো চায়। আপু, সর্দি লেগেছে? না, ঠিক আছে। ড্যানিয়াং, যাও, ওষুধের বাক্স খোলো, একটা চাই হুবড়ি বের করো। জি। কি বলছেন রাজমাতা? আপনার ওষুধ আমি কিভাবে নিতে পারি? সমস্যা নেই, এখানে আমার ওষুধের কোনো অভাব নেই।
জলদি খেয়ে নাও। ওষুধ নিয়ে এসেছি, এই নাও। একটু খেয়ে দেখতে চাও তুমি? ওষুধের ওপরটা জুজুবে দিয়ে তৈরি করেছে। ড্যাংনিয়াং যে কি পাগলামি করে! সত্যি তোমার মাথায় খাবার ছাড়ার কোনো চিন্তা নেই। কে বলেছে নেই? আমার মাথায় অনেক চিন্তা। আমি হে ড্যানিয়াং জীবনে কঠোর পরিশ্রম করতে চাই, পুরো জীবন একটা স্বপ্ন বাস্তবায়নের জন্য লড়বো। আমি খাদ্য মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদের কর্মচারী হতে চাই, যেন প্রতিদিন আমি নতুন নতুন সুস্বাদু সব খাবার খেতে পারি। এই তোমার জীবনের লক্ষ্য? এর বেশি কিছু নেই? আসলে হ্যাঁ আছে। যখন আমি ধনী হব তখন মাথার কাছে ছোট্ট একটা রান্নার কড়াই রাখবো, আর বাবুর্চিকে বলবো রান্না করে দিয়ে যেতে। যখনই কিছু খেতে ইচ্ছে করবে তখনই বলবো সেটা রান্না করে দিতে। আমার যা যা পছন্দ সব খাবো, তখন আমাকে কেউ কিছু বলতে পারবে না। ও, খুব মজা হবে। গায়ে তো অনেক জ্বর। সমস্যা নেই, আমি প্রাসাদে গিয়ে দুটো বড়ি খেয়ে নেব। কিন্তু প্রতিশোধের সময় এসেছে। জলদি জিনিসপত্র গুছিয়ে নাও, তোমাকে জিংশিন হলে যেতে হবে। জলদি চলে যাও, না হলে সবাই অসুস্থ হয়ে পড়বো। ঠিক বলেছে, হ্যাঁ, ঠিক তোমরা বলেছে। দুজন ওকে রেখে এসো। জি। যাও, যাও। মৃত্যুর দুয়ারে আরো একজন এসে গেছে। এটাই মাসের 4 নম্বর। প্রথম 3 জন তো মারা গেছে। চলো দেখা যাক ও কতদিন বাঁচে। মা, বাবা, কোথায় তোমরা? কি মেয়েটাকে চিংচিং প্রাসাদে নিযুক্ত করা হয়েছিল? জি, আমি এখন আসি। চিংচিং প্রাসাদে? বলছো প্রয়াত সম্রাটের সমাধি পাহারা দেওয়ার জন্য পাঠানো হয়েছে? জি, মিস লুকে তার ভুলের জন্য শাস্তি স্বরূপ ওখানে পাঠানো হয়েছে। প্রায় অর্ধ বছর ওখানে থাকবেন। ঠিক আছে, তুমি এখন এসো। জি। মাই লর্ড, ইয়াও চিয়াওকে যতদূর জানি ও নির্ভরযোগ্য। আমি সেটা জানি। লো পরিবার আমাকে রাজপ্রাসাদে আটকে রাখতে ক্রাউন প্রিন্সের মর্যাদাকে ব্যবহার করছে। শহর ছেড়ে যাওয়া আকাশে ওড়ার চেয়েও কঠিন ব্যাপার। একটা উপায় আছে, শুধু সম্রাটের খবর পৌঁছাতে প্রহরীদের বিশ্বস্ত কাউকে লাগবে। তারাই মিস লুকে খুঁজে বের করবে। তুমি কি এই ব্যাপারে নিশ্চিত? আচ্ছা, তাহলে তোমাকে আমার জন্য আরো স্বর্ণ খরচ করতে হবে, যেন লুজেনকে ওরা দ্রুত খোঁজে। কোনো অসুবিধা নেই, তবে মিস লুকে নিয়ে আপনি এতটা ভাবছেন কারণ আপনি প্রেমে পড়েছেন। যাবে তুমি এখন? যাচ্ছি যাচ্ছি।
তুমি কি সত্যিই এই পানি খেতে চাও? তোমার জায়গায় আমি থাকলে কখনো এই কাজটা করতাম না। গত পরশু এক দাসী এর মধ্যে ঝাঁপ দিয়েছিল, তার লাশ এখনো তোলা হয়নি। একবার জিংসিং হলে এসেছো, এর মানে তোমার মৃত্যু অবধারিত। তোমার জায়গায় আমি থাকলে এখনই একটা দড়ি খুঁজে বের করে নিজের জীবন শেষ করে দিতাম। নতুন পাগল, একের পর এক পাগল এসে ভিড় করছে। আমি পাগল না, শুধু ভাগ্যকে মানি না। ম্যাডাম, আমার ধারণা আপনারও অনেক কাশির অসুখ আছে। ওষুধি গাছ, ক্যারাভ্যানের লোকেরা এটা খায়। খেয়ে দেখুন। দাও, আমাকে দাও। এটা কি সত্যি কি আমাদের জীবন বাঁচাতে পারবে? পারে। গরিব মানুষের কাছে চিকিৎসার অর্থ নেই, তাই এটা খায়। দেখো সবাই কি হচ্ছে এখানে। যেখানে আমরা মৃত্যুর অপেক্ষায়, সেখানে ভুয়া চিকিৎসক। আমি চিকিৎসক না, তোমাদের মতো আমিও একজন রোগী। আমার বিশ্বাস, হাল ছেড়ে দেওয়ার চেয়ে চেষ্টা করা অবশ্যই ভালো। চিন্তা করো না, আমি আরো কিছুদিন বাঁচার উপায় খুঁজে বের করবো। হ্যাঁ, খাও। ঝং সাহেব, ইউচিয়াও কোথায়? সকালে অভ্যন্তরীণ বিভাগের একজন ডেকে নিয়ে গেছে। ও, যেতে পারো। কে আছো? জলদি একটা পাত্র আনো। মাই লর্ড, যাও। ঝং সাহেব, জি। মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে। হ্যাঁ, মাই লর্ড, কথা বলার অনুমতি চাই। উঠে দাঁড়াও। মহামান্য প্রিন্স, সম্রাট ঝাওয়াং প্রাসাদে যেতে বলেছেন। ঠিক আছে। জান, আমি সত্যিই দুঃখিত।
আসলে সব দোষ আমার। মহারাজ, এ কথা কেন বলছেন? আমি বলতে পারবো না। ইয়ানফু, ওকে সবকিছু বলো। জি মহারাজ। মহামান্য প্রিন্স, একটা ঘটনা ঘটেছে। মহারাজ আপনাকে ছোট্ট থলি পরা দেখেছিলেন, তাই শিউয়েন দাসীদের কাছে জানতে চান। তারা বলেছিল আপনাকে ওটা ইউচিয়াও দিয়েছে। মহারাজ ভেবেছিলেন যে আপনি মনে হয় ওকে, তাই মহারাজ সেদিন রাজপত্নীর সাথে দেখা করতে গেলে আনন্দের সাথে বিষয়টা আলোচনা করেন। অপ্রত্যাশিতভাবে রাজপত্নী আজ সকালে ইউচিয়াওকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান। এক পর্যায়ে আঘাতও করেন, আর দুর্ঘটনাক্রমে সে মারা যায়। জান, এর জন্য আমি দুঃখিত। আমি একদম আশা করিনি যে হুয়ান ইউন এখনো মাই লর্ড। ঝং সাহেব, আপনি বোধহয় সব জানতেন। হ্যাঁ, ওয়াং সাংই একটু আগে এসে বললেন ইয়াও চিয়াওকে রানীমা আপনার কাছে যেতে শিউয়েন প্রাসাদে পাঠিয়েছিলেন। সতর্ক থাকতে বলেছেন। রানীমার পাঠানো জিনিস স্পর্শ করা যাবে না। উনি আমাকে নিয়ে অনেক ভাবেন। রাজপত্নী বিষয়টা জানেন না। ইয়াও চিয়াও মেয়েটা আমাদের পক্ষেরই ছিল। তবে যাই হোক, ইউচিওয়ের মৃত্যুর কারণ আমি। জানতাম মেয়েটা আমাকে পছন্দ করে, কিন্তু এমন কিছু ঘটবে ভাবিনি। হ্যাঁ, ইয়ানলু সমাধি পাহারাদারদের খোঁজ নিয়েছে, কিন্তু মিস লুকে পায়নি। তা কিভাবে হয়?